বিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস 200 পেজের প্রশ্নের সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা স্টার্ট করি। নাম্বার 1, শিবদাস ভাদুড়ি যুক্ত ছিলেন, এটার উত্তর হবে অপশন ক ফুটবল। 2 এর উত্তর হবে খ আমেরিকায়। 3 এর উত্তর তোমরা সবাই লিখবে ঘ। এবার 4 এর উত্তর নাম্বার 4 এর উত্তর হবে লর্ড ক্যানিং। নাম্বার 5 এর উত্তর হবে ঘ ডিরোজিও। নাম্বার 6 এর উত্তর হবে ইংরেজরা ক। নাম্বার 7 এর উত্তর হবে খ। 8 এর উত্তর হবে খ। 9 এর উত্তর হবে ক। এবার 10 এর উত্তর হবে তোমরা লিখবে সবাই ক। 11 নম্বর, গিলক্রিস্ট পুরস্কার মনোনীত হয়েছিলেন, অ্যান্সার হবে ক। নাম্বার 12 হবে ক। 13 হবে খ শিবচন্দ্র নন্দী। এবার 14 উত্তর হবে ঘ বাংলায়। 15 উত্তর হবে গ তেভাগা আন্দোলন। 16 হবে ঘ। 17 হবে ক। 18 লিখবে, উত্তর হবে ক কল্পনা দত্ত। 19 হবে ক 1956। এবার 20 হবে ক দক্ষিণারঞ্জন বসু। এবার আমরা প্রশ্নগুলির উত্তর করব। 2-1 দাদা সাহেব ফালকে কে ছিলেন? অ্যান্সার এই যে ধুন্দিরাজ গোবিন্দ ফালকে পুরো নাম। দাদা সাহেব ফালকে প্রথম চলচ্চিত্রের নির্মাতা ছিলেন। তারপর 2 নাম্বার প্রশ্ন আমি বই থেকে পড়ছি আর উত্তরটা ভিডিওতে বলছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে? গুরু উদাস বন্দ্যোপাধ্যায়। নাম্বার 2 এর 3 কি লেখা আছে? 3 বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন, রং বললাম 3। প্রথম 2-1-3 প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে? ভারতীয় গভর্নর জেনারেল হলো চক্রবর্তী রাজা গোপালাচারী। এবার হলো 2-এর 4 কি লেখা আছে? হলকা কথার অর্থ কি? হলকা কথার অর্থ হলো অল্প বা সামান্য। ক্লিয়ার? এবার আমরা ঠিক ভুল প্রশ্নের উত্তর করব, মানে 2-2-1। ভিক্টোরিয়া মেমোরিয়াল 1921 খ্রিস্টাব্দে নির্মিত হয়, এটা হবে ঠিক। এবার হলো 2-2-2 কেশবচন্দ্র সেন সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, এটা হবে ভুল। 3 নম্বরটা হবে ভুল, 4 নম্বরটা হবে ঠিক। এবার আমরা বিবৃতি করব। বিবৃতি 5-এর 1 নাম্বার, ব্যাখ্যা 3 উত্তর আসবে। আর 5-2 এটা হবে ব্যাখ্যা 3। আবার 2-5-3 এটা তো ব্যাখ্যা 3। আবার 2-5-4 এটার উত্তর হবে 2। এবার আমরা 3-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখি প্রশ্নটা কি লেখা আছে টেস্ট পেপারে। দেখি 3-এর 1 লেখা আছে, সম্প্রকাশ পত্রিকায় নারীদের কোন বিষয়ের উপর আলোকপাত করেছিল? নারীদের কোন বিষয়ের উপর আলোকপাত করেছিল? নারীদের বিষয়ে সম্প্রকাশ পত্রিকা আলোকপাত করেছিল কি কি তা আলোচনা করে। নাম্বার 1 নারী শিক্ষা, পত্রিকাটি নারীদের শিক্ষার গুরুত্বের ওপর আলোকপাত করেছিল। নাম্বার 2 নারীদের অধিকার, পত্রিকাটি নারীদের সামাজিক অবস্থান অধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছিল। নাম্বার 3 নাম্বার পয়েন্ট সামাজিক সংস্কার, নারীদের জন্য সামাজিক সংস্কারের কথা বলা হয়েছে, বিশেষ করে বাল্য বিবাহ। এবার 3-এর 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। 3-এর 2 নাম্বার প্রশ্ন লেখা আছে, ইতিহাসের উপাদান সংগ্রহে অসুবিধাগুলি কি? অ্যান্সার ইতিহাসের উপাদান সংগ্রহে অসুবিধাগুলি হলো নাম্বার 1 তথ্যের অভাব বা সীমাবদ্ধতা, এটা পয়েন্ট করে আমি প্রাচীন থেকে একদম সৃষ্টি হয় অবধি লিখেছি। 2 নাম্বার ভাষাগত এবং ভৌগোলিক প্রতিদ্বন্দ্বতা, 2 নাম্বার পয়েন্ট লিখেছি। এবার হলো 3-এর 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা আছে, হুতুম পেচার নকশা গ্রন্থে বাবু সম্প্রদায়ের ওপর আলোকপাত করা হয়েছে। হুতুম পেচার নকশা গ্রন্থে বাবু সম্প্রদায়ের উপর আলোকপাত করা হয়েছে। অ্যান্সার হুতুম পেচার নকশাতে বাবু সম্প্রদায়ের উপর আলোকপাত করা হয়েছে বিশেষত তাদের জীবনযাত্রা, ভদ্রলোকী আচার ব্যবহার এবং
পশ্চিমা সংস্কৃতি প্রতি অন্ধ অনুকরণ, লেখক তাদের মধ্যে দেখা গাঢ় সংস্কৃতির প্রতি আকর্ষণ, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কৃত্রিমতার প্রতি তীব্র সমালোচনা করেছেন। এবার আমরা 3-4 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-4 প্রশ্ন লেখা আছে 3 আইন কি? অ্যান্সার, 3 আইন বলতে সাধারণত কৃষি সংশোধনী আইনগুলোর একটি বিশেষ প্যাকেজকে বোঝানো হয়। নাম্বার, কৃষি পণ্যের বাণিজ্যিক আইন। এই আইনটি কৃষকদের বাজারের বাইরে তাদের পণ্য বিক্রি করতে অনুমতি দেয়। নাম্বার 2, কৃষি মূল্য গ্যারান্টি এবং চুক্তি আইন। এই আইনের মাধ্যমে কৃষকরা বাণিজ্যিক চুক্তির মাধ্যমে সরাসরি কর্পোরেট বা অন্যান্য সংস্থার সঙ্গে চুক্তি করতে পারে যাতে তারা পূর্ণ নির্ধারিত দাম পেতে পারে। এবার আমরা কই স্তম্ভ আর পার্থক্য বলে কই স্তম্ভ আর ক্ষয় স্তম্ভ যে ছকটা দেওয়া আছে সেই ছকটা এখন আমরা এখানে করব। কি ছক দেওয়া আছে আমরা দেখে নিই। দেখো, প্রথম যে ছক দেওয়া আছে 2, 4, 1 নাম্বারটা কিন্তু তোমরা নাম্বার ঠিকঠাক করে নাও। আমি উত্তরগুলো উলট পালট হয়েছে কিন্তু নাম্বার ঠিকঠাক করে সঠিক উত্তর করা হয়েছে। এবার 2, 4, 1 এটার উত্তর হবে, প্রথমটা হবে 3 নাম্বার ন্যাশনাল পেপার। 2 নাম্বার 2, 4, 2 ভারতীয় বিপ্লবী কমিটি, এটার উত্তর হবে 1 নাম্বার মানবেন্দ্রনাথ রায়। 3 নাম্বার রানী শিরোমণি, এটার উত্তর হবে চুয়াড় বিদ্রোহ। 2 নাম্বার 2, 4, 4 জীবনের ঝলসাঘর, এটা উত্তর হবে মান্না দে। এবার আমরা এগুলো করলাম, এগুলো করেছি 4 অবধি করলাম। এবার 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-5 কি লেখা আছে? ঔপনিবেশিক ভারতে সংগঠিত উপজাতি বিদ্রোহের 2টি কারণ লেখো। ঔপনিবেশিক 2টি কারণ হলো নাম্বার 1 ভূমি সংক্রান্ত অত্যাচার এবং কর ব্যবস্থা, একটা পয়েন্ট করে আমি আলোচনা করা হয়েছে। আর 2 নাম্বার ঔপনিবেশিক শাসন এবং সামাজিক সংস্কারের প্রতি বিরোধিতা, এটাও পয়েন্ট করে আলোচনা করা হয়েছে, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। এবার আমরা 3-6 নম্বর প্রশ্ন, জঙ্গলমহল জেলাটি কোন পটভূমিকায় গঠিত হয়েছিল? অ্যান্সার, জঙ্গলমহল জেলা ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ এর একটি অঞ্চল যা মূলত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার সমন্বয়ে গঠিত। এবার 7 নম্বর প্রশ্ন করব। কি লেখা আছে? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কেন গণবিদ্রোহ বলা হয়? অ্যান্সার, বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণের জন্য বলে আলোচনা করা হয়েছে পয়েন্ট দিয়ে। 2 নাম্বার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একত্রিত আন্দোলন, এটা করা হয়েছে। এবার আমরা 3-8 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-8 আনন্দমঠ উপন্যাসে সন্তান দলের উদ্দেশ্য বা লক্ষ্য কি ছিল? অ্যান্সার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে সন্তান দলের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার জন্য সংগ্রাম করা এবং ধর্ম ও জাতীয়তাবোধের মাধ্যমে একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলা। তাদের লক্ষ্যগুলির মধ্যে ছিল স্বদেশ মুক্তি, একটা 2 নম্বর পয়েন্ট দিয়েছে ধর্মীয় পুনর্জাগরণ। এবার আমরা 9 নাম্বার 3-9 কি লেখা আছে? 3-9 আনন্দমঠ উপন্যাসে সন্তানদের লক্ষ্য না 3-9 ছাপাখানার প্রতিষ্ঠা শিক্ষার প্রসারে কি ধরনের সুবিধা করেছিল? ছাপাখানার প্রতিষ্ঠা শিক্ষার প্রসারে কি ধরনের সুবিধা করেছিল? অ্যান্সার, পাঠ্যপুস্তক সহজলভ্যতা করা, একটা পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। 2 নাম্বার জ্ঞান ও তথ্যের প্রসার। 3 নাম্বার মুদ্রণ ভাষার উন্নতি। এবার নাম্বার 10 করব আমরা। বসু বিজ্ঞান মন্দির কেন প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার, বসু বিজ্ঞান মন্দির ভারতের প্রথম আধুনিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি, যা 1917 সালে স্যার জগদীশ চন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা করার কারণ বিজ্ঞান গবেষণার উন্নয়নের ক্ষেত্রে। 2 নম্বর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর ক্ষেত্রে। 3-10 এবার আমরা 3-11 নম্বর করব। 3-11 লেখা আছে হালি প্রথা কি?
অ্যান্সার, হালি প্রথা ছিল ঔপনিবেশিক ভারতের গ্রামীণ সমাজে প্রচলিত একটি ঋণ নির্ভর গ্রাম ব্যবস্থা। এই প্রথার দরিদ্র কৃষক ও দিন মজুররা জমির মালিক, মহাজন বা সম্পন্ন কৃষকদের কাছ থেকে ঋণ নিয়ে সেই ঋণের বিনিময় নির্দিষ্ট সময় ধরে কম মজুরিতে তাদের খাটাতো। এবার হলো 3-12 প্রশ্ন লেখা আছে, বিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু করা হয়েছিল? অ্যান্সার, মিরাট ষড়যন্ত্র মামলা ব্রিটিশ ভারতের 1929 সালে শুরু করা হয়েছিল। শুরু করার কারণ কমিউনিস্ট নেতাদের দমন করা, নাম্বার 1, সন্ত্রাস সৃষ্টি। ক্লিয়ার? আচ্ছা, এবার 13 নাম্বার, 3-13 প্রশ্নে লেখা আছে, তাম্রলিপ্ত জাতীয় সরকারের গৃহীত উদ্যোগগুলি কি ছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকারের গৃহীত উদ্যোগ, নাম্বার 1, স্বশাসন প্রতিষ্ঠা, ব্রিটিশ শাসনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে স্থানীয়ভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা। 2 নম্বর, কানুন ও শৃঙ্খলা রক্ষা, ব্রিটিশ পুলিশ ও প্রশাসনকে সরিয়ে জনগণের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য বিকল্প ব্যবস্থা চালু করা। শিক্ষা ও জনকল্যাণ ক্ষেত্রে। এবার আমরা 14 নম্বর প্রশ্ন করব। কি লেখা আছে, কোন পরিস্থিতিতে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি 1932 সালে 28 সেপ্টেম্বর মহাত্মা গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরিস্থিতি বা পুনা চুক্তির দিকে নিয়ে যায় স্বাক্ষরতার কারণ কমিউনাল অ্যাওয়ার্ডের জন্য। তারপরে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেন। মহাত্মা গান্ধী সেই ব্যবস্থাকে ভারতের ঐক্য ও সামাজিক সংহতির জন্য বিপজ্জনক মনে করেন এবং তার বিরোধিতা করেন। এবার আমরা 3-15 করব। 3-15 নাম্বার প্রশ্ন হলো, বলেছে আমরা 3-15 নাম্বার প্রশ্নের সমাধান করব। 3-15 নাম্বার প্রশ্ন কি লেখা আছে, 200 পেজ বের করি, তোমরা একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ, 3-15 কোন প্রেক্ষাপটে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? এটা প্রশ্ন দেওয়া আছে, কোন প্রেক্ষাপটে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? অ্যান্সার হবে, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। এই কমিশন গঠনের উদ্দেশ্য ছিল ভারতের রাজ্যগুলোর পুনর্গঠন এবং ভাষাভিত্তিক রাজ্যগুলোর ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1953 সালে এই কমিশনের সভাপতিত্বে এই কমিশন গঠন করেন। এবার আমরা লাস্ট প্রশ্ন করব, 3-16 কোন পরিস্থিতিতে সরকারি ভাষা আইন পাশ হয়? অ্যান্সার, ভারতের সরকারি ভাষা আইন 1963 সালে পাশ হয়। এটি পাশ হওয়ার পেছনে ছিল ভাষাগত উত্তেজনা এবং রাষ্ট্রীয় একতা বজায় রাখার প্রয়াস। ভারতের প্রথম ভাষা আইন 1950 সালে পাশ হয়েছিল। এ অবস্থায় 1963 সালে কার্যকারী ভাষা আইন পাশ করা হয়। তাহলে দেখো, আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তোমাদের এবিটিএ টেস্ট পেপার এর 200 পেজের ইতিহাস প্রশ্নের সেটটি আমরা আলোচনা করলাম। এরপরের কোন সাবজেক্টের সেট তোমরা পেতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।